আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাক্ষাৎ। বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫ লাখ মেট্রিক টন। ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ক্রয় প্রক্রিয়া চলবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জুলাই থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে প্রাথমিক শিক্ষার্থীদের দেশীয় পাটের তৈরি ব্যাগ ও স্কুল পোশাক দেয়া হবে বললেন শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন। অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অবরোধ অব্যাহত থাকলে আলোচনায় না বসার হুমকি ইরানের। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য বিসিবির দল ঘোষণা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাকক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ সময় স্কাউটসের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী স্কাউটসের কর্মপরিকল্পনা শোনেন এবং তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন। সাক্ষাতে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ঢাকায় আন্তর্জাতিক স্কাউট সম্মেলন অনুষ্ঠানের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রীকে স্কার্ফ পরিয়ে দেওয়া হয়। বৈঠকে স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়। চলতি অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এ তথ্য জানান। আগামী ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান, চাল সংগ্রহ করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১২ লাখ টন সিদ্ধ চাল কেনা হবে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে গম কেনার আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী সেখান থেকে কেনা সম্ভব না হলে বাকিটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে। থেকে গমের আমদানির জন্য আমাদের একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে প্রায় ৭ লক্ষ মেট্রিক টনের মতো G2G। সেটা যদি আমরা টার্গেট ফুলফিল করতে পারি, এর বাইরে যেটুকুন সেটা আমরা ওপেন টেন্ডার ম্যাটারেও যেতে পারি, অথবা যদি যুক্তরাষ্ট্র থেকে আমরা পরিমাণ মতো সরবরাহ না পাই G2G, সেক্ষেত্রেও আমরা ওপেন টেন্ডার ম্যাটারে যেতে পারি, অথবা অন্য কোনো দেশের সাথে G2G যেতে পারি। এটা ওপেন আছে। বর্তমানে আমাদের ১৭ লক্ষ ১৮ লক্ষ মেট্রিক টন মজুদ আছে চাল। এর বাইরেও আমরা এই বছর আরও বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করব বলে আশা করছি সামনে, যাতে আমাদের প্রকিউরমেন্টের উপরে নির্ভর করবে সেটা ফ্লেক্সিবল। সেই হিসাবে আমাদের এখন মজুদ আছে ১৭-১৮ লক্ষ মেট্রিক টন। এখন আমরা ৫ লাখ টন এই বুড়ো মৌসুমে প্রকিউর করব। আমাদের ঘাটতি নেই। এই বছর মৌসুম ভালো এবং আমাদের যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। আগামী জুলাই মাস থেকে প্রাথমিকের সকল শিক্ষার্থীর কাছে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন।
তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। প্রথম শ্রেণী থেকে প্রাথমিকভাবে কার্যক্রমটি পাইলট আকারে শুরু হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রতিটি উপজেলায় 2টি করে স্কুলে প্রাথমিক পর্যায়ে পোশাক ও ব্যাগ দেয়া হবে। 3টি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে প্রান্তিক এলাকা পর্যন্ত দেশীয় উৎপাদিত পণ্য পৌঁছে দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে ন্যায্যতা ও সমতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র এবং পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 3 মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে আমরা ইনশাল্লাহ জুলাই মাস থেকে দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দিব। ইনশাল্লাহ জুলাই শুরু থেকে প্রাথমিকভাবে 2টি করে উপজেলা প্রতি মাসে এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু হবে। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সকল প্রাথমিক স্কুলে একই রকম পোশাক হবে। ইউনেস্কোর কারিগরি সহযোগিতা নিয়ে অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় একটি কার্যকর রোডম্যাপ তৈরির উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ডক্টর সুসান ভয়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ আগ্রহের কথা জানান। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত জানান। ডক্টর সুসান ভয়েজ গণমাধ্যম সংশ্লিষ্ট নীতিমালা এবং বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে ওঠা ভুল তথ্য ও অপতথ্য রোধে ইউনেস্কোর ভূমিকা মন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবেলায় ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইয়ের উপর ইউনেস্কো বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইউনেস্কোর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি প্রযুক্তির এই যুগে তথ্যের স্বচ্ছতা বজায় রাখতে ইউনেস্কোর অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানান। ইউনেস্কো প্রতিনিধি এ বিষয়ে সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানাও উপস্থিত ছিলেন। রাজনীতি ও গণমাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির উদ্যোগে সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক ম্যানুয়াল এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম শুধু তথ্য পরিবেশন করে না, এটি সমাজের দৃষ্টিভঙ্গিও গড়ে তোলে। তাই সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। বক্তারা জানান, এই ম্যানুয়াল নারী ও শিশু বিষয়ক প্রতিবেদন তৈরিতে সহায়ক হবে এবং আরও দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রতিবেদন তৈরিতে ভূমিকা রাখবে। এ সময় মন্ত্রী জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে সমাজে সম্মিলিত মূল্যবোধ সৃষ্টির পাশাপাশি এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিও গুরুত্ব আরোপ করেন। করার জন্য তার জবাবদিহিতার জায়গাটাকে যদি প্রাতিষ্ঠানিকীকরণ করতে না পারি, তাহলে কিন্তু এটা স্থবির থাকবে। এবং সেরকম ভাবে যদি আমরা সমাজ এবং রাষ্ট্রের সমষ্টিগত মূল্যবোধের জায়গাটা অর্জন করতে পারি, তখন বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তার মধ্যে কিন্তু এই ধরনের ভুল সংস্কৃতি কেউ চর্চা করতে পারবেন না, বা করলে সেটা অপরাধের আওতার মধ্যে আসবে। বিভিন্ন পকেটে যে আপনাদের তৎপরতা, মুভমেন্ট, এগুলিকে বহাল রাখার পাশাপাশি আমাদের গোটা সমাজে রাজনৈতিক এবং বিশেষ করে গণমাধ্যম এই দুই জায়গাতে জবাবদিহিতার সংস্কৃতিকে শক্তিশালী করার কাজটা আমাদেরকে খুব দ্রুত করতে হবে। এবার আন্তর্জাতিক সংবাদ।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখার নির্দেশও দেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ অবরোধকে যুদ্ধকালীন পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে দাবি করেছেন। ট্রাম্পের এই ঘোষণা একটি কৌশল হতে পারে বলেও জানেন ইরান। এ অবস্থায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও অবরোধ ও আলোচনার প্রশ্নে দুই পক্ষের অবস্থান এখনও পরস্পর বিরোধী রয়ে গেছে। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। ইরান যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির শেষ দিন আজ। এ সময়ে এসে নতুন করে উত্তেজনা তৈরি করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই সিদ্ধান্তকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। এই প্রেক্ষিতে ট্রাম্প বলেন, মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। সেই সাথে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষের প্রাণহানি ও বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেয়া একটি যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানের নেতারা ইসলামাবাদে শান্তি আলোচনার আয়োজন করেছেন। কিন্তু একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পাশাপাশি ট্রাম্প এও বলেছেন যে তিনি সমুদ্রপথে ইরানের বাণিজ্যের উপর মার্কিন বাহিনীর অবরোধ অব্যাহত রাখবেন, যাকে ইরান যুদ্ধকালীন পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে। এদিকে বুধবার সকালে ট্রাম্পের ঘোষণার বিষয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের সহযোগী তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ করেনি এবং শক্তি প্রয়োগ করে মার্কিন অবরোধ ভাঙার হুমকি পুনর্ব্যক্ত করেছে। ইরানের প্রধান আলোচক সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের এক উপদেষ্টা বলেছেন, ট্রাম্পের ঘোষণার তেমন কোনো গুরুত্ব নেই এবং এটি একটি কৌশল হতে পারে। ২৮ ফেব্রুয়ারি ইরানের মার্কিন ইসরায়েলি হামলার পর কয়েক সপ্তাহের সংঘাত শেষে ২ সপ্তাহের যুদ্ধবিরতি হয় ওয়াশিংটন তেহরানের মধ্যে। আজ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ইসলামাবাদে দ্বিতীয় আলোচনায় বসার কথা ছিল মার্কিন ইরানি প্রতিনিধিদের। কিন্তু হরমুজে ইরানি জাহাজকে যুক্তরাষ্ট্রের আটক করার ঘটনা নিয়ে ইরান আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বন্দর ও তেল বাণিজ্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধ নিয়ে নতুন করে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, কয়েকদিনের মধ্যেই খার্গ দ্বীপে অবস্থিত ইরানের তেল সংরক্ষণাগার সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে যাবে এবং দেশটির নাজুক তেলকূপগুলো বন্ধ করে দেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি একে উত্তেজনা প্রশমনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হওয়া ১৩০০টি স্কুলের মধ্যে অর্ধেকের বেশি মেরামত করা হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির শিক্ষামন্ত্রী আলী রেজা কাজিমি বলেন, ক্ষতিগ্রস্ত ১৩০০টি স্কুলের মধ্যে এখন পর্যন্ত ৭৭৫টি মেরামত করা হয়েছে। এর মধ্যে প্রায় ২০টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরান, ইস্পাহান সহ বেশ কয়েকটি প্রদেশের স্কুল। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। এবার খেলার খবর। ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঘোষিত দলে ফেরানো হয়েছে পেস বোলার তনজিম হাসান সাকিবকে। চোটের কারণে মাঠে কিছুদিন অনিয়মিত ছিলেন সাকিব। এই সিরিজ দিয়ে আবারও ফিরতে যাচ্ছেন ২২ গজে। যদিও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পেস আক্রমণে তার জায়গা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। শরীফুল ইসলাম ও নাহিদ রানা ২ ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তাসকিন আহমেদ তো আছেনই, চোটের কারণে এখনও মাঠে না নামা
মুস্তাফিজুর রহমানও রয়েছেন অপেক্ষায়। আগামীকাল 23 এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে পাওয়া 26 রানের জয়ে নিউজিল্যান্ড 1-0 ব্যবধানে এগিয়ে যায়, তবে দ্বিতীয় ম্যাচে 6 উইকেটের দাপুটে জয়ে বাংলাদেশ সমতা ফিরিয়েছে। চট্টগ্রামের ম্যাচটি তাই সিরিজের নির্ধারণী ম্যাচ হয়ে উঠেছে।